আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। আমি রিদওয়ানা বিনতে জলিল। বিপুল অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রাখার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান সব কর্মকর্তার লকার জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নতুন করে লকার বরাদ্দ না দেওয়ার আবেদন করেছে সংস্থাটি। তথ্য পেলে অন্য ব্যাংকগুলোর লকারও খোলা হবে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে গত 22 জানুয়ারি ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বিপুল দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করে দুর্নীতি দমন কমিশন। যা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি। দুদকের সন্দেহ ব্যাংকটির লকারে সুর চৌধুরীর মতো অন্য কর্মকর্তাদেরও বিপুল অবৈধ অর্থ মজুদ থাকতে পারে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার জব্দ করেছে বলে জানান ব্যাংকটির সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। আমাদের যে নিরাপত্তা ভল্টে কিছু স্টিলের আমির আছে, যেটা আমরা সেফ ডিপোজিট। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কিছু ভ্যালুয়েবলস আছে, এটা ছোট ভ্যালুয়েবলস গুলো তারা সিলগালা করে, কিছু টিনের বাটি বা এরকম করে সিলগালা করে ওখানে রাখার সুযোগ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দুদকে এটা বলেছে যাদের এখানে জমা আছে তাদেরকে যাতে আপাতত উত্তোলন করতে দেওয়া না হয়, সেই হিসাবে আমাদের এটা উত্তোলন বন্ধ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য লকার খোলা হবে বলে জানান দুদকের মহাপরিচালক। বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআইএ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরই এর অফিস খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগে এই অভিযান পরিচালনা করে দুদক। ধানমন্ডি 32 ও 6-এ কয়েক ঘন্টা খুঁজলেও সিআরই অফিসের কোনো হদিস পায়নি দুদকের 4 সদস্যের দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠন করত সিআরই। তবে এই বিষয়ে কিছু জানা নেই উল্লেখ করে সন্ধান পাওয়া 4টি ব্যাংক হিসাব থেকে পরবর্তী করণীয় ঠিক করার কথা জানান দুদকের সহকারী পরিচালক। অভিযোগটা ছিল সিআরই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের প্রতিসাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। দেশ থেকে কানাডায় পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসলে তিনি এই অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের সঙ্গে জড়িত অলিগার্ক, ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে, যার একটি অংশ কানাডায় পাচার করেছে। বিশেষ করে টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনার মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে। কানাডায় বসবাস ও পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান ডক্টর ইউনুস। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপেক্ষা করতে হবে আরও 2 থেকে 3 মাস। চাল, ডাল, সার, এলএনজি সহ অতি চাহিদা সম্পন্ন পণ্যে ঘাটতি হতে দেবে না সরকার। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আশিকুল আলমের রিপোর্টে বিস্তারিত থাকছে। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী হার 2 অঙ্কের ঘর অতিক্রম করেছে অনেক দিন আগেই। এর উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গেল মাসে হঠাৎ করেই কিছু পণ্যে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এমন পরিস্থিতিতে আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে নেয়া উদ্যোগগুলো বাজারে প্রভাব ফেলবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকও মুদ্রানীতি দেবে। মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা
বাজেটটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7 মাসে যেতে পারি, এটা বেটার হয়। আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা। সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনার কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে কাজ করবে সরকার। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। চাল একটা, ডালটা একটু টেম্পোরারি, মসুর ডাল, সয়াবিনটা মোর ইম্পর্টেন্ট, তারপরে আপনার আর অন্য যে জিনিসগুলো আছে সেগুলো আমরা, সার বিশেষ করে আমাদের একটা বড়, যেমনি হোক আমরা ফরেন এক্সচেঞ্জ আমরা সাশ্রয়ী আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমাদের বাংলাদেশ ব্যাংককে বিশেষ তহবিল গঠন করার প্রস্তাবের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। স্পেশাল ফান্ড করে সিএসএমই কে দেওয়া যায়। আশিকুল আলম, RTV, ঢাকা। রমজানে কোনো পণ্য ঘাটতি নেই। সাধারণ মানুষের কথা মাথায় রেখে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে খামারবাড়িতে কৃষি গবেষণা কাউন্সিলে এক মত বিনিময় সভা শেষে একথা জানান উপদেষ্টা। তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ সময় রমজান মাসকে বিবেচনায় নিয়ে ব্যবসায়ীদের সীমিত লাভের আহ্বান জানান উপদেষ্টা। অন্যান্য ধর্মাবলম্বীদের দাম কমায় দেয়, বাট আমাদের বিজনেসম্যানরা এরা ভাবে যে এইটাই বুঝি তাকে আয়ের মাস। কিন্তু এইটা আপনাকে বলতে হবে যে এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করতে পারবে না। নির্বাচিত সরকারের পক্ষেই বাস্তবমুখী সংস্কার সম্ভব বলে মন্তব্য করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সংস্কারের নামে ধোঁয়াশা তৈরি না করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এ কথা বলেন তারা। আতিকা রহমানের রিপোর্ট। স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্য খাতে পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম, তাই বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব। দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী যে প্রস্তাবগুলো, যে যদি জনগণ আমাদেরকে সরকারে ভবিষ্যতে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে এই প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, দেশে বিরাজমান নানা সংকট কাটাতে এই মুহূর্তে প্রয়োজন একটি রাজনৈতিক সরকার। স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের অঙ্গীকারের যে সরকার, সেই সরকার তো হচ্ছে ডক্টর ইউনূসের সরকার। যারা গণতন্ত্রের সপক্ষে, তারা দল গঠন করতে পারে, তারা রাজনৈতিক মতামত দিতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে যে প্রত্যেকে যাতে প্রতিযোগিতা করতে পারে, দ্রুততর সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে। রিজভী আরো বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আওয়ামী লীগ যে ধরনের মাফিয়াতন্ত্র এবং গুন্ডামির যে ভাব, সেটা এখনো তাদের মধ্যে যায়নি, কিন্তু তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। আর এটা নিষিদ্ধ হবে কি হবে না, কি হবে, এটা তো সমস্ত রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার বসে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন। গ্যাসের দাম বৃদ্ধি গণবিরোধী, এতে মানুষের কষ্ট বাড়বে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার দাবি জানান রিজভী। অনিশ্চয়তা কাটানোর জন্যও তো আপনার রাজনৈতিক সরকার দরকার। আতিকা রহমান, RTV, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে মেধা শহীদ চত্বরে এই মিছিল শেষ হয়। এ সময় স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান তারা। পাশাপাশি আওয়ামী দোসরদের চিহ্নিত করে জুলাই বিপ্লবের কর্মসূচির জন্য শাস্তিরও দাবি জানান।
রাজনৈতিক দল এবং ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ আওয়ামী লীগ ও খুনি হাসিনার দোসররা দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত আমাদের 24-এর গণঅভ্যুত্থানের যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমাদের নিরীহ ছাত্র ভাইদের হত্যা করেছে, তাদের অতি বিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। অন্য 2 জন হলেন 21 টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকি খান এবং সিনিয়র প্রতিবেদক কনক সারওয়ার। সকালে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 11 পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। গত 31 অক্টোবর তারেক রহমান সহ 4 জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করে তাদের খালাস দেন হাইকোর্ট। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া বক্তব্য 21 টেলিভিশনে সরাসরি সম্প্রচার করলে এই মামলা দায়ের করা হয়। মুক্তিকামী গণতন্ত্রপন্থী মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়া দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর 21 টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা রুজুটাই চলে নাই। আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রামের মহানগর দায়রা জজ। গত 21 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় চিন্ময় দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। চিন্ময় দাস কথিত ইসকন নেতা, তার জামিন শুনানির জন্য তারিখ ধার্য ছিল আইটেম নম্বর 72। সেখানে শুনানি উভয় পক্ষের শুনানি শেষে অনারেবল হাইকোর্ট ডিভিশন 2 সপ্তাহের জন্য রুল জারি করেছেন। কেন তাকে জামিন দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছে। নিখোঁজের 2 দিন পর নওগাঁ সদর থেকে উদ্ধার হলো রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া কিশোরী আরাবে ইসলাম সুবা। তাকে র্যাবে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের দাবি, মমিন নামের এক ছেলে বন্ধুর সঙ্গে স্বেচ্ছায় নওগাঁ পালিয়েছিল সুবা। সাদিয়া কানিসের রিপোর্ট। বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে 2 ফেব্রুয়ারি বিকেল 5টায় মোহাম্মদপুরের ফুপুর বাসা থেকে বের হয় 7ম শ্রেণী পড়ুয়া সুবা। এর কিছুক্ষণ পর নিখোঁজ হলে ফেসবুকে পোস্ট দিয়ে মেয়েকে ফিরে পাবার আকুতি জানায় তার বাবা। কিশোরী সুবা বরিশাল থেকে মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিল। সোমবার মোহাম্মদপুর থানায় জিডি করলে রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে পুলিশ। সিসিটিভিতে একটি ছেলের সঙ্গে হাত ধরে শপিং কমপ্লেক্সে ঢুকতে দেখা যায় সুবাকে। তার সঙ্গে মমিন নামের 21 বছরের এক যুবককে শনাক্ত করে পুলিশ। আমি ভালো আছি। মঙ্গলবার বিকেলে নওগাঁয় মমিনের বাসায় সুবার সন্ধান মেলে। প্রথমে পুলিশ, এরপর র্যাব তাদের হেফাজতে নেয়। সুবার যার সাথে চলে আসছে মমিন, তার বাবাকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তারপরে একবারে জানতে পারি যে সে পাশের বাড়িতে আছে, ওখানে যাই। র্যাবের একটা টিমও ছিল ওখানে, ওরা আগে থেকে কাজ করছিল ইয়ার জন্য। পরে আমরা যৌথভাবে উদ্ধার করি। তেজগাঁও জোনের এডিসি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মমিনের সাথে সুবার আগেই সখ্যতা হয়। এক বাক্যে যদি বলা যায় যে প্রেম ঘটিত বিষয়, গত পরশুদিন 2রা ফেব্রুয়ারিতে
মেয়ের পরিবার, মেয়ের মা সহ এবং মেয়ের বাবা সহ বরিশাল থেকে ঢাকা এসেছেন। যেহেতু মেয়ের মা ক্যান্সারে আক্রান্ত চিকিৎসার জন্য আসলে ইতিমধ্যে মেয়ে তার হয়তো পূর্ব পরিচয়ের জের ধরে ছেলেকে জানিয়েছে যে সে ঢাকা আসতেছে। সুবার বাবা মেয়ের পালিয়ে যাওয়ার বিষয়টি আগে থেকে আঁচ করতে পারলেও তা পুলিশকে জানাননি বলে অভিযোগ করেন এই কর্মকর্তা। মেয়ের পরিবার থেকে আমাদের আরেকটু সহযোগিতা করা হইতো, তাহলে হয়তো আমরা আরো আগে উদ্ধার দেখাতে পারতাম। এদিকে সুবাকে উদ্ধারের পর থেকে তার বাবার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। বাস্তবায়নযোগ্য নয় এমন কোনো সুপারিশ করেনি জনপ্রশাসন সংস্কার কমিশন। সব সুপারিশই বাস্তবায়ন সম্ভব, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুইত চৌধুরী। সচিবালয়ে তিনি বলেন, 100-রও বেশি সংস্কারের প্রস্তাব দিয়েছেন তারা। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিবে কমিশন। আইন কমিশনও সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছে বলেও জানান আব্দুল মুইত চৌধুরী। আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। বিভিন্ন জায়গায়, জেলাতে, উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি। অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান, তালিম, জিকির ও ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। ফজরের নামাজের পর থেকে মুসল্লিদের নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধ হয়ে করছেন ইবাদত বন্দেগী। বুধবার দুপুর 12টায় শুরু হবে দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত। টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইমরুল কায়েস। ফজরের পর থেকে ইসলামী বক্তাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। দিনব্যাপী চলছে জিকির আজকার। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা নিজেদের খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম, তাশকিলে আঞ্চলিক মুরব্বীদের আলোচনা সহ নানা কর্মকাণ্ডে মশগুল। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। সৃষ্টিকর্তার সান্নিধ্যে আসতে পেরে খুশি সবাই। ইজতেমায় অংশ নেওয়া সবাই চায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে। কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। কোনো ব্যক্তি যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সারা বিশ্বের সকল মুসলমানের জন্য শান্তির জন্য আমরা এই বিশ্ব ইজতেমাতে সকলের জন্য আমরা মন প্রাণ খুলে আমাদের মুরব্বীদের মাধ্যমে আমাদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ইজতেমার উদ্দেশ্য হচ্ছে পুরো উম্মত কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যায় এবং পুরো উম্মত কিভাবে হেদায়েত পেয়ে যায়। প্রতিবারের মতো এবারও বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছে মুসল্লিরা। এখানে যারা আসে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আসে, যে কিভাবে এরকমভাবে মানুষ তার জিন্দেগি আল্লাহ এবং আল্লাহ রসুল আর হুকুম মোতাবেক চালাইতে পারে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিনের উপর চলার জন্য, যাতে আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়, ওই শিক্ষা নেওয়ার জন্য এখানে আসছে। বুধবার দুপুর 12টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। পুলিশ জানায় আখেরি মোনাজাত ঘিরে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সূরা নিজামের যে পর্বটি, সেটি দ্বিতীয় ধাপের সেটির আখেরি মোনাজাত 12টার সময় হবে। যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আগামী 14 ফেব্রুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। ইমরুল কায়েস, RTV। এবার পোষ্য কোটা ইস্যুতে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পূর্বের মতো কোটা বহালের দাবিতে বুধবার থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা দিয়েছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। অন্যদিকে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় জুড়ে অচল অবস্থা দেখা দিয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ও যেসব কর্মকর্তা কর্মচারীর নেতৃত্বে উপাচার্য ভবন ঘেরাও করা হয়েছিল তাদের বহিষ্কার করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 73-1-কে সমুন্নত রেখে সিদ্ধান্ত নিব, এটা হচ্ছে আমার এই পদায়নের কমিটমেন্ট। আমি এইটার মধ্যেই থাকবো। কোনো অবস্থাতে আমার এই মেধাবী বাচ্চাগুলা
কোনো জায়গায় যদি যৌক্তিক কোনো দাবি থাকে, কারো কাছে মাথা নত করার লোক এই ব্যক্তি না, তোমরা জানো। বারবার দূষিত শহরের শীর্ষস্থান দখল করে নিচ্ছে রাজধানী ঢাকা। তবে সেই দূষণের মাত্রা কমানো সহসা সম্ভব নয় বলে জানিয়েছেন বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। তিনি বলেন, বায়ু দূষণ রোধে এপ্রিল মে মাসে অনাবৃত জায়গায় ঘাস ও গাছ লাগানোর পাশাপাশি 20 বছরের পুরনো গাড়ি ঢাকা শহরে চলাচল বন্ধ করা হবে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকায় টানা তৃতীয় দিন মঙ্গলবারও শীর্ষ অবস্থানে ঢাকা। মঙ্গলবার সকাল 8:30টার দিকে IQER এর মানসূচকে ঢাকার গড় বায়ুর মান 248, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গত রোববার ও সোমবারের সকালেও ঢাকা বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল। যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি, নিয়ম না মেনে বিল্ডিং নির্মাণের কাজ ও গাড়ির কালো ধোঁয়ার কারণে ঢাকার বায়ুমান দূষিত হচ্ছে বলে মনে করছেন পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক। অনাবৃত জায়গাগুলিতে আবৃত করা হবে গাছ দিয়ে, ঘাস লাগিয়ে, এবং যেসব রাস্তা কাটা হয়েছিল আগে, যেগুলি রিপেয়ার করা হয়নি, দ্রুত রিপেয়ার করা হবে। এবং সরকারি সংস্থা এবং বেসরকারি পর্যায়ে যে বাড়িগুলো হচ্ছে, তারা যে আমাদের বিধি অনুযায়ী যদি কনস্ট্রাকশন কাজ না করেন, শাস্তিটাও দেওয়া হবে, সেই ব্যবস্থাটা হচ্ছে এবং এনফোর্সমেন্ট কিন্তু কাজ করছে। বায়ু দূষণ রোধে সরকারের পক্ষ থেকে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, তবে সহসা বায়ু দূষণ কমানো সম্ভব নয় বলে জানান তিনি। বায়ু দূষণটা এত বিস্তৃত, এত কমপ্লেক্স একটা ইস্যু, একটা ভালো একটা অবস্থানে যাওয়া সময় লাগবে এবং এটা এত সহজ কাজ না। এখানে অনেক মন্ত্রণালয়, অধিদপ্তর, সংস্থা, সরকারি বেসরকারি ব্যক্তি পর্যায়ে সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া, সম্মিলিত অংশগ্রহণ ছাড়া এই একটা এত বড় একটা জটিল সমস্যা থেকে খুব বেশি উত্তরণ করা সম্ভব হবে না। এছাড়া বায়ু দূষণের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জিয়াউল হক। রান্নার কাজে যে আমরা লাকড়ি চুলা ব্যবহার করি সেটা দূষণ, তারপর ইন্ডাস্ট্রি দূষণ, ইটের ভাটা দূষণ, আরও যে দূষণগুলো আছে যানবাহন থেকে, সেগুলো ব্যবস্থা করা হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। পুলিশের গুলিতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের মামলা পুনরায় চালু করার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তার মৃত্যুর বিষয়টি তদন্তে ধামাচাপা দেওয়ার অভিযোগ করেন বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। 2010 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের F রহমান হলে সিট দখল নিয়ে তৎকালীন ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে নিহত হন ইসলামের ইতিহাসের 2য় বর্ষের ছাত্র আবু বকর, কিন্তু বিচারে সবাইকে খালাস দেয়া হয়। শহীদ আবু বকর সিদ্দিক হত্যা মামলা রিওপেনিং করতে হবে তথা শুরু থেকে মামলার আবেদন, অভিযুক্ত আসামি ও সাক্ষী নতুন করে অন্তর্ভুক্ত করতে হবে। 2, মামলায় শাহবাগ থানার তৎকালীন OC রেজাউল করিম সহ হামলায় জড়িত সকল পুলিশ সদস্যকে আসামি করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ চাকরিতে পুনর্বহাল করা পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক দমন, নিপীড়ন এবং নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে পল্লী বিদ্যুতের ভুক্তভোগী কর্মকর্তা কর্মচারীরা। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, গ্রাম এবং শহরের বিদ্যুৎ বৈষম্য দূরীকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহিতা নিশ্চিত করা, পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট নিরসনে দ্বৈত নীতি পরিহার করতে হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকুরি নিয়মিত করা এবং বিগত সময়ের পল্লী বিদ্যুতের দুর্নীতিবাজদের শাস্তির জন্য নিরপেক্ষ কমিশন গঠন করার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। দেশে প্রতি বছর প্রায় 1.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। এর মধ্যে সবচেয়ে বেশি স্তন, কণ্ঠনালী এবং ফুসফুস ক্যান্সার। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ক্যান্সার মানেই মৃত্যু নয়, প্রয়োজন সঠিক সময়ে রোগ নির্ণয় ও সচেতনতা। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। কুমিল্লার হোমনার বাসিন্দা মোহাম্মদ হাদিস মিয়া গেল 1 বছর ধরে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। নিয়মিত চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ তিনি। প্রথম বুঝতে পারি নাই, তারপর নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তখনই ডাক্তার দেখাইছি। আমাকে এখানে পাঠাইলো, এরা রেফার করছে প্রাইভেট থেকে। শ্বাসকষ্টটা একটু কমছে, কিন্তু আপনার ওই গলায় যে আইসা থাকে, বমির ব্যাগ হয়, খাওয়া দাওয়া চলে না, এই সমস্যাটা রয়ে গেছে। 55 বছর বয়সী রোকসানা পারভিনের ওভারি ক্যান্সার ধরা পড়েছে গেল 5 মাস হলো।
রোগ শনাক্ত হওয়ার পর থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এমন প্রত্যাশা তার। কিছু অসুবিধা হয় না, কিছু বুঝতে পারিনি। তারপরে খালি বমি খেতে পারি না। রাজশাহী থেকে আমাকে এখানে পার করে দিছে। এখানে সাথে এসে আমি ভর্তি হলাম, হওয়ার পরে চিকিৎসা শুরু। এখন বর্তমান অনেক ভালো আছি। এক গবেষণায় উঠে এসেছে দেশে প্রতি লাখে ক্যান্সার আক্রান্ত 106 জন। নতুন করে প্রতি বছর 1,53,000 জন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। আর মোট মৃত্যুর 12% জন্য দায়ী এই রোগ। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন কণ্ঠনালীতে এবং নারীরা আক্রান্ত হচ্ছেন স্তন ক্যান্সারে। ক্যান্সার হলে মৃত্যু হবে কথাটা এখনো সঠিক না। ক্যান্সার যদি সূচনায় ধরা যায় তাহলে অনেক ক্যান্সারের চিকিৎসা করে নিরাময় করা সম্ভব। যেসব ক্যান্সারগুলো অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে, যে ক্যান্সারগুলো শরীরে ছড়ায় যায়, সেগুলো আমাদের জন্য কষ্টকর, চিকিৎসা করে সুস্থ করা যায় না। তাদের কিন্তু তারপরেও চিকিৎসা করলে জীবন মান বাড়তে পারে, হয়তো নিরাময় হবে না, কিন্তু সেই ক্যান্সার নিয়ে অনেকদিন বেঁচে থাকতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ধূমপান পরিহার, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে অনেকাংশে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তার জন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। সব ক্যান্সারের জন্য তো আমরা আসলে সঠিক চিকিৎসা এখনো সঠিক বলবো যে চিকিৎসা বের হয় নাই। তো কিছু ক্যান্সার আছে যেমন স্তন ক্যান্সার, দীর্ঘদিন আমরা যেহেতু চিকিৎসা উন্নত হয়েছে দীর্ঘদিন বেঁচে থাকে, বা লিভার যে ক্যান্সার, সেগুলোর চিকিৎসা এখনো সেই উন্নত পর্যায়ে যায়নি বলে মৃত্যুর কারণ এরা বেশি দিন আমরা আসলে আয়ু পায় না যারা ক্যান্সার আক্রান্ত যারা আছেন তাদের ডায়াগনোসিস হওয়ার পরে। রাষ্ট্রীয়ভাবে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ যথেষ্ট নয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আমরা এই সচেতনতার ব্যাপারটাতে আমরা আসলে পিছিয়ে আছি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।